আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। মার্কিন ভিসায় নতুন ফি বিপাকে ভারতীয়রা। অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে বাংলাদেশ, অভিযোগ টিউলিপের। সাইবার হামলায় ইউরোপ জুড়ে বিমান চলাচলে বিপর্যয়, শত শত ফ্লাইট বাতিল। ইসরায়েলের কাছে আরও 640 কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে দক্ষ কর্মী ভিসার ওপর প্রতি বছর $1,00,000 ফি আরোপ করে শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষ কর্মী নেওয়া হয়। এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন এ সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত। যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী গত বছর H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী ছিল দেশটি। 2024 সালে এই ভিসার 71% সুবিধা নিয়েছেন ভারতীয় নাগরিকেরা। ভারতের পরেই আছে চীন, যদিও সংখ্যার হিসাবে দেশটি ভারতের চেয়ে অনেকটা পিছিয়ে। 11.7% সুবিধা ভোগ করে চীন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এই ফি ভারতের প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়া বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে বলে শনিবার সতর্ক করে দিয়েছে ভারতের আইটি শিল্পের সংগঠন নাসকম। হোয়াইট হাউস শুক্রবার এই নতুন ফি ঘোষণার পর কয়েকটি বড় মার্কিন প্রযুক্তি কোম্পানি ভিসাধারী কর্মীদের দেশে থাকতে বা দ্রুত ফিরতে পরামর্শ দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অস্থায়ী কর্মসংস্থান ভিসা ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর সবচেয়ে আলোচিত পদক্ষেপ। নাসকম বলেছে, হঠাৎ করে এই নীতি চালু হওয়ায় ভারতীয় নাগরিকদের ওপর প্রভাব পড়বে এবং দেশটির প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর চলমান অনশোর প্রকল্পগুলো ব্যাহত হবে। সংগঠনটি আরও জানিয়েছে, নীতির একদিনের সময়সীমা বিশ্বজুড়ে ব্যবসা, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য অনিশ্চয়তা তৈরি করেছে। নাসকমের মতে, এই নীতি যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, ইকোসিস্টেম ও বৈশ্বিক চাকরির বাজারে ত্বরান্বিত প্রভাব তৈরি করবে এবং অতিরিক্ত ব্যয় কোম্পানিগুলোকে সমন্বয় আনতে বাধ্য করবে। মাইক্রোসফট, জেপি মর্গান ও অ্যামাজন তাদের H-1B ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রে অবস্থান করতে বলেছে বলে রয়টার্সের হাতে থাকা অভ্যন্তরীণ ইমেইলে উল্লেখ করা হয়েছে। এই বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছেন, যার মধ্যে কিছু বৈধ অভিবাসন প্রক্রিয়া সীমিত করার পদক্ষেপও রয়েছে। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করছে। এছাড়া তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে এসব কাগজপত্র জাল করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে টিউলিপের এই অভিযোগ তুলে ধরা হয়। প্রতিবেদনে টিউলিপ লিখেছেন, যেসব নথিপত্র দেখা গেছে তাতে দেখা যায় সাবেক লেবার মন্ত্রী টিউলিপের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র আছে, যা তার আগের দাবির সঙ্গে মেলে না। যুক্তরাষ্ট্রের এই এমপির একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ প্রায় 1 বছর ধরে টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ টিউলিপের আইনজীবী দলের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা তাদের ভিত্তিহীন দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। এছাড়া তারা এমন কাগজপত্র জাল করেছে যা পুরোপুরি ভুয়া ও জাল করার সব লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব কাগজপত্রের সত্যতা নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অনেক প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেন টিউলিপের মুখপাত্র। নথিপত্রে দেখা যাচ্ছে 2001 সালে 19 বছর বয়সে টিউলিপ বাংলাদেশের পাসপোর্ট পেয়েছিলেন, আর 2011 সালে তিনি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পেয়েছিলেন। নথিপত্র আরও ইঙ্গিত দিচ্ছে, 2011 সালে ঢাকার আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ে টিউলিপ পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন। টিউলিপের ঘনিষ্ঠ সূত্রগুলো জোর দিয়ে বলেছে, তিনি কোনোদিন ঢাকায় থাকেননি। টিউলিপ কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র নিয়েছিলেন, এটাও তারা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তাদের দাবি, তিনি শুধু ছোটবেলায় একটি বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিলেন। তার সূত্রগুলো আরও বলছে, বিষয়টা বেশ সন্দেহজনক যে পরিচয়পত্রটা নতুন স্মার্ট কার্ড ফরম্যাটে নেই, কারণ স্মার্ট কার্ড হলে সেটি সহজে খুঁজে বের করে যাচাই করা যেত। টিউলিপ তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে তার মা, ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছিলেন। টিউলিপের মা বাবা দুজনেই বাংলাদেশি নাগরিক, সে কারণে তার যুক্তরাজ্য ও বাংলাদেশ দুদেশেরই নাগরিকত্ব রাখার সুযোগ রয়েছে। টিউলিপ সিদ্দিকের আইন পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের এক মুখপাত্র চলতি বছরের শুরুর দিকে যুক্তরাজ্যের দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে বলেছিলেন, টিউলিপের কখনো বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না। শৈশবের পর থেকে তিনি কোনো বাংলাদেশি পাসপোর্ট রাখেননি। বিগত কয়েক বছরে টিউলিপ বাংলাদেশের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে নানা বক্তব্য দিয়েছেন।
এদিকে সাইবার হামলার কারণে ইউরোপ জুড়ে বিমান চলাচলে হঠাৎ বিপর্যয় দেখা দিয়েছে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। রয়টার্স বলছে, এক বিবৃতিতে কলিন্স এরোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না। ত্রুটি সারাতে সময় লাগবে। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানায়, ইতোমধ্যে লন্ডন, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর তাদের যাত্রীদের ফোন নম্বরে বার্তা প্রদানের মাধ্যমে ফ্লাইট বাতিলের ব্যাপারটি অবহিত করেছে। ব্রাসেলস বিমানবন্দরের এক কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট পরিষেবা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে। বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা ও বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স এরোস্পেস। ইউরোপ ভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স এরোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোতেও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য করা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবন্ধের জন্য বিশ্বজুড়ে আহ্বানের মধ্যেই ইসরায়েলের কাছে আরও $640 কোটি অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। নতুন এই চালানের মধ্যে নিয়মিত অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি হামলায় ব্যবহারের উপযোগী হেলিকপ্টার এবং ট্যাঙ্কও থাকছে। ট্রাম্প প্রশাসন এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত নতুন এই চালানে 30টি AH-64 অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এবং 3250টি ট্যাঙ্ক রয়েছে। হেলিকপ্টার ও ট্যাঙ্কগুলোর মূল্য ধরা হয়েছে যথাক্রমে $380 কোটি এবং $190 কোটি। বাকি $70 কোটি ধরা হয়েছে হেলিকপ্টার ও ট্যাঙ্কের যন্ত্রাংশ ও গোলাবারুদ বাবদ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশে সম্প্রতি পুরো গাজা দখলের অভিযানে নেমেছে ইসরায়েলি বাহিনী। প্রস্তাবিত নতুন চালানের সমরাস্ত্রগুলো এই অভিযানে কাজে লাগানো হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর অতর্কিত হামলায় 1200 জনকে হত্যা এবং 251 জনকে জিম্মি হিসেবে ধরে আনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সে অভিযানে ইতোমধ্যে গাজায় নিহত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ, আহত হয়েছেন 1,66,000-এরও বেশি। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে গত 2 বছরে 6 বার গাজা যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করা হয়েছে। প্রতিবারই আপত্তি বা ভেটো প্রদান করে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আগামী 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আন্তর্জাতিক সম্মেলনের উদ্যোগ নিয়েছে ফ্রান্স ও সৌদি আরব। এর মধ্যেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ব্যাপারটি চূড়ান্ত করল ট্রাম্প প্রশাসন। এদিকে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পর ইউরোপের আরেক দেশ পর্তুগাল এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটি লিসবনের বিবেচনায় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলনকে সামনে রেখেই এ পদক্ষেপ নিচ্ছে লিসবন। পর্তুগাল ইউরোপের 27টি উন্নত দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এই জোটের অল্প কয়েকটি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জোটের সদস্য সুইডেন ও সাইপ্রাস আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর 2024 সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন। এরপর আয়ারল্যান্ড ও নরওয়ে স্পেনকে অনুসরণ করে। এবার ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল। লিসবন অবশ্য এ ব্যাপারে সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন যে অবস্থান নেবে তাকে সমর্থন করবে লিসবন। আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না দেশটি। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।